আজকে আমরা কথা বলবো অ্যাসপিন ফাইল সম্পর্কে। সেটা এখন এক বিস্ময়কর টপিক চলছে। চলো শুরু করা যাক। মানচিত্রের এক কোণে ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝখানে ৭৫ একরের এক সাজানো গোছানো দ্বীপ, যার নাম ছিল লিটল সেন্ট জেমস। ১৯৯৮ সালে প্রায় $৮ মিলিয়ন দিয়ে এই দ্বীপটি কিনে নেন এক আমেরিকান নাগরিক। বাহির থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো স্বর্ণ, যেখানে রয়েছে অনেক স্বচ্ছ পানির সি বিচ, অনেক বেশি সবুজ শ্যামল গাছপালায় ঘেরা দ্বীপের মাঝখানে একটি রাজকীয় বিশাল বাংলো, সুইমিং পুল, জিম এবং একটি হ্যালিপ্যাড সবই ছিল সেখানে। কিন্তু এই স্বর্গের আড়ালেই চাপা পড়েছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় এক অন্ধকার সত্য। এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানকার স্থানীয় লোকেরা এই আইল্যান্ডকে পাপের দ্বীপ বা ল্যান্ড বলে ডাকত। তারা কেন এই নামে ডাকত? কারণ সেখানে ১২ থেকে ১৭ বছর বয়সী মেয়েদেরকে পাচার করা হতো এবং তাদেরকে নির্যাতন করা হতো। এই নরক থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী একবার একটি ১৫ বছরের মেয়ে মাঝ রাতে সেই অন্ধকার দ্বীপ থেকে পালানোর চেষ্টায় সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাঁতার কাটতে শুরু করেছিল, কিন্তু সেই আইল্যান্ডের লোকেরা তাকে ধরে ফেলে এবং তার পাসপোর্ট কেড়ে নেয়, যাতে সে এই আইল্যান্ড থেকে বের হতে না পারে। ভাবুন তো, এমন এক দ্বীপের কথা যেখানে একই ছাদের নিচে পার্টি করছেন ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু, বিল ক্লিন্টন কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্ব নেতারা। তালিকায় কেবল তারাই ছিলেন না, সেখানে দেখা যেত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, পপ সম্রাট মাইকেল জ্যাকসন, কমেডিয়ান ক্রিস টাকার, আরবপতি বিলিয়নার্স এবং বিখ্যাত সব হলিউড তারকাদেরও। কি এমন সুতা ছিল যে এই বিশ্ববিখ্যাত মানুষদেরকে এক জায়গায় বেঁধেছিল? না জানি আরও কত পলিটিশিয়ান আর বিলিয়নারিজ এই আইল্যান্ডে এসেছিল। এখানে তাদের জন্য পার্টির অর্গানাইজ করা হতো। কিন্তু প্রশ্ন ওঠে, এই আইল্যান্ডের মালিক কে ছিলেন? এর জবাব হলো একটি নাম, জেফ্রি এপস্টিন। কিন্তু কে এই জেফ্রি এপস্টিন, আর কিভাবে সে এত বড় পাপের সাম্রাজ্য দাঁড় করিয়েছিল? ৭০-এর দশকে জেফ্রি এপস্টিন ছিলেন নিউ ইয়র্ক শহরের একটি প্রাইভেট স্কুলের সাধারণ গণিত শিক্ষক, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তাই শিক্ষকতা ছেড়ে তিনি হয়ে ওঠেন আরবপতিদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তিনি কোটিপতিদের ট্যাক্সের টাকা বাঁচানোর রাস্তা করে দিতেন, আর বিনিময়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের প্রতিপত্তি। এভাবেই প্রভাবশালী মানুষদের সাথে তার সাক্ষাৎ বাড়ে। তিনি হয়ে ওঠেন মাল্টি মিলিয়নার এবং ক্ষমতার আড়ালে এক অদৃশ্য কিং মেকার। তার আধিপত্য বিস্তারের জন্য তিনি তার বন্ধুদের তালিকায় রাখতেন বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ বারাকে পর্যন্ত। আজ আমরা সেই এপস্টিন ফাইলের পাতা উল্টাব, জানব সেই লিমুজিন চালকের গোপন বয়ান, এক সাংবাদিক নারীর কঠোর পরিশ্রমের ফলে এপস্টিনকে পুনরায় গ্রেপ্তার এবং রহস্যজনকভাবে তার মৃত্যু, এবং কেন ২০২৬ সালে এসেও এই ফাইলগুলো পুরোপুরি প্রকাশ করতে ভয় পাচ্ছে প্রশাসক। এপস্টিনের আইল্যান্ডে যা ঘটছিল তা বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল, কিন্তু ২০০৫ সালে এসে একটি ছোট্ট পুলিশি অভিযোগে এই মামলার সূত্রপাত ঘটায়। ২০০৫ সালের মার্চ মাসে ফ্লোরিডার পাম বিচ এলাকায় একটি ১৪ বছর বয়সী মেয়ে ও তার মা-বাবা সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে একটি কমপ্লেন লেখান। মেয়েটি জানায় যে পাম বিচ হাই স্কুলে যার সঙ্গে সে পড়াশোনা করত তার ক্লাসমেট তাকে এক ধনী ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। তাকে বলা হয় তাকে শুধু একটু মাসাজ দিতে হবে এবং তার বিনিময়ে সে $2 থেকে $300 পাবে, কিন্তু সেখানে পৌঁছনোর পরে তার সাথে ভিন্ন কিছু ঘটে। মেয়েটি দেখে এপস্টিন শুধুমাত্র একটি তোয়ালে পড়ে বসে আছে। সে মেয়েটিকে তার কাপড় খুলতে বলে এবং তারপরে তাকে নির্যাতন করে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এমন আর কোনো মেয়ের কথা জানো যে এপস্টিনের ওই বাড়িতে গিয়েছিল? তখন সে 2টি নাম জানায়। পুলিশ যখন সেই 2টি মেয়ের সঙ্গে কথা বলে তখন আরও 2টি নাম বেরিয়ে আসে। আবার সেই 2টি মেয়ের সঙ্গে কথা বললে আরও 2টি নাম বেরিয়ে আসে। পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে যান, কারণ এই লাইন আমার নামই নিচ্ছে না। পুলিশ যখনই একটি ভুক্তভোগীকে শনাক্ত করত তখনই আরও 2টি নাম বেরিয়ে আসত। মাত্র কয়েক মাসের মধ্যেই পাম বিচ পুলিশ জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে একটি মামলা তৈরি করে। মামলাটি এতটাই শক্তিশালী ছিল যে জুলাই ২০০৬ এফবিআই তদন্ত শুরু করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন লিপ ইয়ার। ৫৩ পৃষ্ঠার একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক এবং নিউ মেক্সিকো পর্যন্ত ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়া হয়েছিল। এপস্টিনের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌন পাচারের অভিযোগ আনা হয়। ৩৬ জন অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগী এবং অগন্তি সাক্ষী থাকা সত্ত্বেও জেফ্রি এপস্টিনের মতো মানুষ কিভাবে পার পেয়ে যায়, যেখানে তার পুরো জীবন জেলে কাটানো উচিত ছিল। কিন্তু পর্দার আড়ালে অন্য কিছুই ঘটছিল।
মিয়ামির ফেডারেল অ্যাটর্নি অ্যালেকজান্ডার অ্যাকোস্টা এপস্টিনের আইনজীবীদের সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। এই চুক্তিটি করা হয়েছিল মূলত এপস্টিনকে বাঁচানোর জন্য। তাকে কেবল পতিতাবৃত্তির 2টি ছোট অভিযোগে দোষী সাব্যস্ত হতে হয়েছিল। বিনিময়ে তিনি এবং তার সহযোগীরা সমস্ত অপরাধমূলক অভিযোগ থেকে দায় মুক্তি পান। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই যে এই ছোট্ট চুক্তিটি গোপন রাখা হয়েছিল, এমনকি ভুক্তভোগীদেরকেও এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। অথচ আমেরিকার আইন অনুযায়ী এ ধরনের কোনো চুক্তির বিষয়ে ভুক্তভোগীদের জানানো বাধ্যতামূলক। 30শে জুন এপস্টিন আদালতে হাজির হন এবং চুক্তি অনুযায়ী 2টি অভিযোগে নিজেকে দোষী সাব্যস্ত করেন। এরপর তাকে 18 মাসের সাজা দেওয়া হয়। শুধু 18 মাসের এই সাজার সময় এপস্টিনকে পাম বিচ কাউন্টি জেলের একটি প্রাইভেট উইনিংয়ে রাখা হয়েছিল। তাকে সপ্তাহে 6 দিন, দিনে 12 ঘণ্টা করে তার নিজস্ব লাক্সারি অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এটি এতটাই বিলাসপূর্ণ জেল ছিল যে এপস্টিনকে কেবল রাতে ঘুমানোর জন্য সেখানে যেতে হতো। এমনকি এই মেয়াদের 5 মাস বাকি থাকতেই 2009 সালের জুলাই মাসে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সে তার স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আবারও সে পার্টির আয়োজন করা শুরু করেছিল। কিন্তু বিশ্বের কোণে একজন নারী ছিলেন, একজন নির্ভীক সাংবাদিক, যিনি সিদ্ধান্ত নেন অ্যাপস্টিনকে এভাবে পার পেতে দেবেন না। তার নাম ছিল জুলি নিবো ব্রাউন। তিনি মিয়ামি হেরাল্ডের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলেন। 2009 সালে অ্যাপস্টিন মুক্তি পাওয়ার পর থেকেই তিনি মামলাটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। দীর্ঘ কয়েক বছর গবেষণার পর 2018 সালের নভেম্বরে তিনি তার রিপোর্ট প্রকাশ করেন। এটি কেবল রিপোর্ট ছিল না, বরং অ্যাপস্টিনের অপরাধ এবং কিভাবে সিস্টেম তাকে বাঁচিয়েছিল তার উপর একটি ধারাবাহিক প্রতিবেদন ছিল। জুলি তার রিপোর্টের নাম দিয়েছিলেন পারভার্সন অফ জাস্টিস। এই প্রতিবেদনগুলো সংবাদমাধ্যমে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। অ্যাপস্টিনের বিষয়ে আবার পুনরায় তদন্ত করার দাবি ওঠে। জুলি তার তদন্তে 80 জনেরও বেশি ভুক্তভোগীকে চিহ্নিত করেছিলেন এবং তার রিপোর্টে 8 জনের সাক্ষাৎকার নথিবদ্ধ করেছিলেন। প্রমাণ ছিল অত্যন্ত স্পষ্ট, যার ফলে 2019 সালের জুলাই মাসে অ্যাপস্টিনকে আবারও গ্রেফতার করা হয়। এবার সরাসরি যৌন উপাচারের অভিযোগে তার 45 বছরের কারাদণ্ড হওয়ার কথা ছিল। কিন্তু তখনই গল্পের সবচেয়ে বড় মোড়টি আসে। 2019 সালের 10ই অগাস্ট জেলখানায় অ্যাপস্টিনের মৃতদেহ পাওয়া যায়। ষড়যন্ত্র তত্ত্ব ও রাজনৈতিক বিতর্ক বিচার বিভাগ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, এটি প্রমাণ করতে যে অ্যাপস্টিনের মৃত্যুর আগে তার সেলে কেউ প্রবেশ করেনি। কিন্তু তার কিছুদিন পরে ডোনাল্ড ট্রাম্প একটি টুইটার রিটুইট করেছিলেন, যেখানে লিখেছিলেন অ্যাপস্টিন আত্মহত্যা করেননি। ধারণা করা হয় বিল ক্লিন্টন সম্পর্কে তার কাছে কিছু গোপন তথ্য ছিল এবং সে কারণেই বিল ক্লিন্টন তাকে মেরে ফেলেছে। এরপর তিনি প্রতিশ্রুতি দেন তিনি প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই অ্যাপস্টিন সংক্রান্ত সমস্ত গোপন ফাইল জনসমক্ষে প্রকাশ করবেন। এরপরে বিভিন্ন সাক্ষাতে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি অ্যাপস্টিনের ফাইলগুলো ডিক্লাসিফাই করবেন কিনা। তিনি বলেন, হ্যাঁ আমি করব। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি তা কখনও জনসমক্ষে আনেননি। জানুয়ারি 2025 ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন। সবাই অধিক আগ্রহ ছিল ট্রাম্প এবার সবকিছু জনসমক্ষে আনবে, কিন্তু সবাই অপেক্ষা করছিলেন। ঠিক তখনই জুলাই 2025-এ ট্রাম্প সরকারের জাস্টিস ডিপার্টমেন্ট অ্যানাউন্স করেন যে অ্যাপস্টিনের ক্লায়েন্টের কোনো লিস্ট এক্সিস্টই করছে না, তাই কোনো ফাইল রিলিজ করা হবে না। এ বিষয়ে যখন ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বলেন, আমি ফাইলগুলো পড়েছি, ফাইলগুলো অনেক বোরিং, আর আমাদের এত সময় নেই এখানে সময় নষ্ট করার। কিছুদিন পর ট্রাম্পের সমর্থকরা প্রশ্ন তুলেছিলেন তিনি কেন নীরব ছিলেন। ঠিক এই সময় আগুনের ওপর ঘি ঢেলে দেন ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক। তিনি একটি টুইট করে বসেন, যেখানে অ্যাপস্টিন ফাইলগুলো প্রকাশ না করা নিয়ে একটি বড় প্রশ্ন তোলেন। তিনি বলেন যে অ্যাপস্টিনের ফাইলের মধ্যে ট্রাম্পের নাম রয়েছে, আর এই কারণেই ফাইলগুলো রিলিজ হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় রহস্য তৈরি হয় তখন যখন ইলন মাস্ক কোনো অজানা এক চাপে অ্যাকাউন্ট থেকে সেই টুইটটি ডিলিট করে দেন। পরে যখন লোকেরা নিজে থেকে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছে তখন তারা দেখতে পেয়েছে ট্রাম্প এবং অ্যাপস্টিন গত 20 বছর ধরে ভালো বন্ধু ছিলেন। 1980-র দশকে এই বন্ধুত্ব এতটাই গভীর হয় যে তারা একে অপরের বাংলো, অফিস, ট্রাম্পের প্লাজা হোটেল এবং ক্যাসিনোতে সময় কাটাতেন। 2002 সালে ট্রাম্প অ্যাপস্টিনের একটি বই লিখেছিলেন, জেফ ইউ আর দ্য গ্রেট। এই সক্ষমতার কারণেই অনেকে মনে করেন ট্রাম্প কখনোই চাননি এই গোপন তথ্যগুলো ফাঁস হোক। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আসে 2020 সালের অক্টোবরের নির্বাচনের ঠিক আগে।
এফবিআই এর কাছে একজন লিমুজিন চালক দাবি করেন ১৯৯৫ সালে ট্রাম্পকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় তিনি ফোনে এক মেয়েকে হেনস্থা করা নিয়ে কথা বলছিলেন। ঘটনার মোড় ঘুরে ১৯৯৯ সালে যখন ওই ড্রাইভার এক মহিলার সঙ্গে বিষয়টি শেয়ার করেন, তখন সেই নারী কান্নায় ভেঙে পড়ে জানান ট্রাম্প এবং অ্যাপস্টিন মিলে তাকে নির্যাতন করেছিলেন। তিনি আরও জানান এক তরুণী তাকে ফুসলিয়ে একটি বিলাসবহুল হোটেলে নিয়ে যান আর সেখানেই তার ওপরে নির্যাতন চালানো হয়। এছাড়াও অ্যাপস্টিন ফাইলের আরেকটি নথিতে একটি চিঠি পাওয়া গেছে, যেখানে জেফ্রি অ্যাপস্টিনের স্বাক্ষর ছিল। তাতে লেখা ছিল অপরাধী লেরি ন্যাসারের উদ্দেশ্যে, আমাদের মাঝে একটি জিনিস মিল আছে, তা হলো অল্প বয়সী মেয়েদের প্রতি ভালোবাসা। আমাদের প্রেসিডেন্টও আমার মতো অল্প বয়সী মেয়েদেরকে ভালোবাসেন, কিন্তু পার্থক্যটা হলো আজ আমাকে জেলের ভাত খেতে হচ্ছে, আর তিনি হোয়াইট হাউসে বসে দেশ চালাচ্ছেন। জীবনটা বড়ই নিষ্ঠুর। অবাক করার বিষয় হল, নিরপেক্ষ হবার বদলে মার্কিন বিচার বিভাগ যেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করছিল। তারা ধর্ষণের অভিযোগগুলোকে চাঞ্চল্যকর বলে উড়িয়ে দেয় এবং কোনো তদন্ত ছাড়াই ওই গোপন চিঠিগুলো ভুয়া বলে ঘোষণা করে। এখনও ১০ লাখেরও বেশি নথি প্রকাশ করা বাকি। বিচার বিভাগ বলছে আগুলো পর্যালোচনা করতে আরও সময় প্রয়োজন। তবে কিছু নথি প্রকাশ পেয়েছে, তবে সেগুলো কালো কালি দিয়ে এমনভাবে ঢাকা যে অনেক গুরুত্বপূর্ণ নাম ও তারিখ গায়েব করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, আর কি লুকিয়ে রাখা হয়েছে এই ফাইলগুলোতে? সময়ের সাথে সাথে হয়তো আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।